আগামী দিনে যারা অরুণাচল প্রদেশ যাবার ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা বানালাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেকটাই হেল্প পাবেন, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। 5 রাত ও 6 দিনের অরুণাচল ভ্রমণের এটা তৃতীয় পর্ব। এর আগের দুটি পর্বের লিঙ্ক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই ভিডিওতে থাকছে দিরাং থেকে তাওয়াং যাত্রার খুঁটিনাটি আর যাত্রাপথে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি পড়বে সেইগুলোকেই তুলে ধরব। সবার প্রথমে দেখব পাহাড়ে ঘেরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত শান্ত দিরাং মনেস্ট্রি। তারপর দেখব সেলা পাস। 1962 সালে ভারত চীন যুদ্ধের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই জায়গাটা। ঠিক পাশেই সেলা লেক, প্রায় 13,700 ফুট উচ্চতায়। আর এত উঁচুতে এই লেকটা সত্যি একটা আলাদা ফিল দেয়। এই সেলাপাস পেরিয়ে আসলে ধীরে ধীরে তাওয়াংয়ের দিকে ঢোকা শুরু হয়। এরপর আমরা যাব যশওয়ান্তগড় ওয়ার মেমোরিয়ালে। বীরযোদ্ধা যশওয়ান্ত সিং রাওয়াতের বীরত্ব আর তার গল্প এখানেই জীবন্ত হয়ে আছে। সবশেষে দেখব জাং ফলস, যেটাকে নুরানাং ফলসও বলা হয়। অনেকের মতে এটা অরুণাচল প্রদেশের অন্যতম বড় আর সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলোর একটি। এছাড়াও তাওয়াংয়ে একটা ভালো হোটেলের তথ্যও শেয়ার করব। অরুণাচল প্রদেশ যেহেতু একটি সীমান্তবর্তী সংবেদনশীল এলাকা, তাই আইএলপি চেকিং থেকে শুরু করে দুর্গম পাহাড়ি রাস্তার অবস্থা সবকিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এই সুন্দর পাহাড়ি পথে যাত্রা করার সময় কি কি সতর্কতা নেবেন, গাড়ি ভাড়া সংক্রান্ত দরকারি তথ্য সবই থাকছে। আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই দেখে নেব দিরাং মনেস্ট্রি। সকাল 8টার আগেই আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের হোমস্টে ছিল রামা ক্যাম্পে, যা দিরাং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, একেবারে শান্ত নিরিবিলি পরিবেশে। এই হোমস্টে নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। হোমস্টে থেকে দিরাং মঠে পৌঁছাতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। দিরাং মনেস্ট্রির আসল নাম থুপসং দার্জিলিং। 2017 সালের 5ই এপ্রিল এই মঠটি উদ্বোধন করেন 14তম দলাই লামা তেনজিং গিয়াৎসো। তাওয়াং করিডোরে অবস্থিত এই মঠটি এখন ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভ্রমণকারী এখানে আসেন। তবে শুধু পর্যটন নয়, এটা স্থানীয় মনপা সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। আধুনিক তিব্বতী বৌদ্ধ শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার জন্য এই মঠটির বিশেষ গুরুত্ব রয়েছে। দিরাং মঠটা কিন্তু আকারে বেশ বড়সড়, একেবারে পাহাড়ের চূড়ার উপর বিস্তৃত হয়ে দাঁড়িয়ে আছে। উঁচুতে থাকার কারণে দিরাং শহরের প্রায় যে কোনো জায়গা থেকেই এই মঠটা চোখে পড়ে। দূর থেকেও বেশ নজর কাড়ে। পুরো কাঠামোটাই আধুনিক স্টাইলে তৈরি। বহুতল এই মঠটি দেখতে যেমন সুন্দর, তেমনি খুব সুন্দরভাবে সাজানো। প্রবেশদ্বারটা বিশেষভাবে নজর কাড়বে। খুব সুন্দর কারুকাজ আর অলঙ্করণ করা। ভিতরে স্তম্ভ আর কাঠামোগুলোতেও দেখা যায় সূক্ষ্ম আর অপূর্ব ডিজাইন, যেগুলো এই মঠটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। মঠের ভেতরে ঢুকলেই সবচেয়ে আগে চোখে পড়ে মূল প্রার্থনা হল, আর সেখানে রয়েছে বুদ্ধের একটি বিশাল মূর্তি। চারপাশটা একেবারে শান্ত। একটা গভীর প্রশান্তি আর পবিত্রতার অনুভূতি এখানে খুব সহজেই অনুভব করা যায়। মঠের ভেতরে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে হাজার হাজার ছোট প্রার্থনা চক্র, একটার পাশে আর একটা, যেগুলো ঘোরাতে ঘোরাতে এগিয়ে যাওয়া যায়। এছাড়াও রয়েছে একটি বড় প্রার্থনা চক্র, যেটা আকারে অনেক বড় আর আলাদাভাবেই নজর কাড়ে। এইখানে যে মূর্তিগুলো আছে দেখো, এইখানে যতগুলো এরকম বৌদ্ধ চক্র আছে, তার পাশাপাশি এখানে কিন্তু এক একটা করে এরকম বুদ্ধের মূর্তি আছে, যেটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখুন, এই রাউন্ড যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এরকম করে একটা করে কিন্তু মূর্তি আছে। এই পুরো পরিবেশটাই এমন, যেখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেই একটা আলাদা শান্তি অনুভব হয়। আধুনিক তিব্বতী বৌদ্ধ ধর্মের এক সুন্দর উদাহরণ এই দিরাং মঠ, যেখানে বুদ্ধের মূর্তি, প্রার্থনা চক্র, রঙিন চিত্রকর্ম, প্রার্থনা কক্ষ, বাগান আর সঙ্গে চারপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। তাই এই স্থানটা একেবারেই মিস করবেন না। দিরাং মনেস্ট্রি থেকে আপনাদের সকলকে আমি সুপ্রভাত জানাচ্ছি। প্রথম আমার আজকে সাইট সিন দিরাং মনেস্ট্রি, এরপর আমরা যাব তাওয়াং। তাওয়াংয়ে যাওয়ার আগে যে সমস্ত রাস্তা দিয়ে আমাদের বেরোতে হবে, সেই সমস্ত রাস্তায় কিন্তু যথেষ্ট ল্যান্ডস্লাইড হচ্ছে, ধস নামছে, যার জন্য কিন্তু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা করি সকাল সকাল বেরোনো। তাই আমি আর বেশি এইখানে সময় নষ্ট না করে সোজা চলে যাবো তাওয়াং। দিরাং মঠ ঘুরে নেওয়ার পর আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই যে জায়গাটা এখন দেখছেন,
এটা দিরাংয়ের মেন মার্কেট এলাকা, আর এই রাস্তাটা হলো দিরাংয়ের উপর দিয়ে চলে যাওয়া তাওয়াং রোড, যেটা রামা ক্যাম্পের ভিতর দিয়ে সোজা তাওয়াংয়ের দিকে চলে গেছে। এই রাস্তাটার পাশেই ছিল আমাদের হোমস্টে। এই ভিডিওতে যেটা দেখছেন এটাই। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পরেই পড়ে পদ্মা নামের একটি জায়গা। এই এলাকায় প্রায় পাহাড় থেকে ধস নামে, ফলে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যেতেও পারে। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটারের মতো, কিন্তু পাহাড়ি রাস্তা আর মাঝে মধ্যে ধসের কারণে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। আমাদের যাওয়ার দিনও সকালেই খবর পাই যে সামনে কোথাও ধস নেমেছে, তবে সৌভাগ্যবশত খুব বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়নি, যদিও রাস্তার অবস্থা তখনও বেশ খারাপ ছিল। দেখুন নিচে দিয়ে কামেং রিভার বয়ে গেছে, কি সুন্দর মানে দৃশ্য। তার উপরের দিকে দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে, তার উপরে আকাশে মেঘ। এবার এই মেঘ কিরকম বিপত্তি ডেকে আনে দেখুন। বৃষ্টি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে সামনে সামনে দেখুন ওই যে পাহাড়টা কালো রঙের, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রকম জায়গায় কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে। আমাদের গাড়িটা দেখুন যাচ্ছে আস্তে আস্তে, সবেই জ্যামটা ছাড়তে শুরু করেছে। এই যে দেখছেন কিভাবে ধস নেমেছে, তবে স্থানীয় প্রশাসনের তৎপরতায় রাস্তা মেরামতের কাজ খুব দ্রুততার সাথেই চলতে থাকে। বন্ধুরা, আপনারা যখন অরুণাচলে আসবেন তখন এই রকম ল্যান্ডস্লাইড কিন্তু মাঝামাঝি ঘটবে, যার জন্য রাস্তা জ্যাম হয়ে যাবে। দেখুন ল্যান্ডস্লাইড কি জিনিস, এই দেখুন কাজ হচ্ছে। এর চক্করে যদি আপনারা পড়েছেন তাহলে কিন্তু ট্যুর অনেকটাই আপনাদের লেট হয়ে যাবে। চাকা পুরোপুরি ঢুকে যাচ্ছে, ল্যান্ডস্লাইড হয়েছে পুরোপুরি। এই যে পেছনের গাড়িগুলো দেখুন কিভাবে আসছে আর কিভাবে জ্যাম লেগে গেছে। এরপর আমরা ব্রেকফাস্ট করার জন্য থামি হোটেল সামজানাতে। এই রাস্তায় পর্যটকদের কাছে এটা প্রায় একমাত্র ভরসাযোগ্য জায়গা বলা চলে। গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে আর খাবারের মানও বেশ ভালো। তবে একটা কথা মাথায় রাখবেন, এই রাস্তায় খুব বেশি কিন্তু হোটেল বা খাবারের জায়গা পাবেন না, তাই এই ধরনের ভালো জায়গা পেলে সেখানেই খেয়ে নেওয়া ভালো। সেই দিক থেকে বলবো এই হোটেলটাকে আপনারা পরবর্তী ট্যুর প্ল্যানে রাখবেন। হোটেলের বাইরে ছোট কিছু দোকানও আছে যেখানে স্থানীয় ফলমূল আর খাবার পাওয়া যায়। এটা হচ্ছে চিজ, মানে ইয়াকের দুধ থেকে এটা তৈরি হয়। দাম একটু বেশি হলো জিনিসগুলো কিন্তু বেশ ফ্রেশ। এরপর আবার আমাদের যাত্রা শুরু হয় তাওয়াংয়ের দিকে, আর যত এগোচ্ছি ততই ভিউটা আরও সুন্দর হয়ে উঠছে। এই পুরো রাস্তাটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে বর্ডার রোড অর্গানাইজেশন বা সংক্ষেপে BRO। পাহাড়ি এলাকায় রাস্তা ঠিক রাখা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ দেখুন এই যে রাস্তাগুলো দেখছেন কি অবস্থা। যখন বৃষ্টি হয় এই রাস্তাগুলোই কিন্তু ল্যান্ডস্লাইড হয়, মানে ওপর থেকে ওই পাহাড় থেকে মানে পাথর একদম নিচের দিকে গড়িয়ে চলে আসে, ভেঙে পড়ে, ধস নামে। এই যে দেখুন পাহাড়ের চরিত্রগুলো কিরকম, মানে একটু মাটি টাইপের কালার, যদি এটা পাথর, কিন্তু বর্ষার সময় খুব প্রবলেম হয়। তাই জন্য যতটা পারবেন বৃষ্টি আসার আগে এই রাস্তাগুলোকে মানে পার করে তাওয়াংয়ে ঢুকে পড়ার চেষ্টা করবেন। যতটা আগে বেরোবেন ততই কিন্তু আপনাদের সুবিধা হবে। এখানটা কিভাবে বৃষ্টি হয়ে জল জমে আছে, পুরো কাদার মতো হয়ে গেছে জায়গাটা। যখন এই জায়গায় ধস নামে কিরকম হতে পারে আপনি আবার কল্পনা করুন। গাছগুলো পর্যন্ত ভেঙে পড়ে গেছে, কি ভয়ঙ্কর ব্যাপার তাই না? প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই বৈশাখী ক্যাম্পের কাছে অবস্থিত একটি আর্মি ক্যাফেটেরিয়াতে। দেখুন এখানে আমরা বর্তমানে চলে এসেছি সেলা ওয়ারিয়র ডিফেন্ডিং দ্য নেশন আর আই লাভ বৈশাখী। দেখুন এখানে সেলা ওয়ারিয়র যেটা দূর থেকে বলছিলাম করা আছে, এরকম একটা মানে স্ট্যাচু করা আছে, আর ভেতরে তো এরকম একটা ক্যাম্পাস রয়েছে, খুব সুন্দর এরিয়া। আর সব সময় কম বেশি আমি এখানে মিলিটারি এরকম গাড়ি আসছে দেখছি। আমাদের ট্যুরিস্ট যেমন গাড়ি আসছে এমনি মিলিটারি এরকম গাড়ি আসছে। যাই হোক কি ওয়েলকাম টু বৈশাখীর হাইট হচ্ছে মানে 11,246 ফুট। এর হচ্ছে হাইট, ভাবতে পারছেন মানে কতটা উঁচুতে আছি। আর এখান থেকে গাড়িগুলো একের পর এক পাস করে যাচ্ছে। পুরো ট্রাভেলার্স এসছে অনেক কটা এই পাশে দাঁড়িয়ে আছে, মানে বেশ পর্যটকের সংখ্যা এখানে যথেষ্টই। আর এখান থেকে যাই কিছু আমি ভিডিও করি না কেন মনে হচ্ছে যেন কম কিছু দেখাচ্ছি। এখানে একটা ক্যাফে আছে, এই ক্যাফেটা এইদিকে। এখানে সেনাবাহিনীর পরিচালনায় একটি ছোট ক্যাফেটেরিয়া রয়েছে, হর্নবিল বেকারিস অ্যান্ড গিফট শপ, যেখানে চা, কফি, মোমো ইত্যাদি পাওয়া যায়। আর এই কফি নিয়েছি আর এই কেক নিয়েছি। এই জায়গাটা
পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এখান থেকে চারপাশে পাহাড় আর মেঘের যে ভিউটা দেখা যায় তা সত্যি এক কথায় অসাধারণ। তাই বেশিরভাগ পর্যটকদের গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়ায়। বৈশাখী ক্যাফেটেরিয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার পর আমরা আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আমরা প্রায় 11,246 ফুট উচ্চতায় ছিলাম। এখান থেকেই শুরু হলো আসল চড়াই। ধীরে ধীরে খাড়াভাবে আমরা আরো উপরের দিকে উঠতে থাকলাম। লক্ষ্য প্রায় 13,700 ফুট উচ্চতার সেলাপাস। বৈশাখী ক্যাফেটেরিয়া থেকে সেলাপাসের দূরত্ব 19 কিলোমিটার, কিন্তু এই অল্প দূরত্বটাই সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। যত উপরে উঠছিলাম রাস্তা ততই ঘুরে ঘুরে উপরের দিকে উঠছিল, একটার পর একটা প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বাঁ। এই অংশটা যথেষ্টই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বিপরীত দিক থেকে গাড়ি এলে পাশ কাটানোটা সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতো। খুব ধীরে সতর্কভাবে এগোতে হয়। এর সঙ্গে যোগ হয়েছিল ঘন কুয়াশা। সামনে থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা বোঝাই কঠিন, শুধু হেডলাইটের আলো দেখে আন্দাজ করতে হচ্ছিল। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের দিকটা। এমন পরিস্থিতিতে ড্রাইভারের দক্ষতা আর সতর্কতা সবচেয়ে বড় ভরসা। এই পুরো রাস্তায় মাঝে মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চোখে পড়ে, পাশাপাশি বিভিন্ন জায়গায় আর্মি ক্যাম্প বা সেনা ছাউনিও রয়েছে, কারণ এলাকা সীমান্তবর্তী। তাই এখানে নিরাপত্তা খুবই কড়া আর সেনাবাহিনীর উপস্থিতি সব সময় অনুভব করা যায়। খাড়া পাহাড়ি রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেলাপাসে। তাওয়াং যাওয়ার পথে সবচেয়ে উচ্চতম স্থান এটি। এখানে একটি ওয়েলকাম গেট রয়েছে, যেখানে একদিকে ওয়েস্ট কামেং জেলা শেষ আর অন্যদিকে তাওয়াং জেলা শুরু। ওয়েলকাম টু তাওয়াং। ভারতের যে প্রান্ত থেকে আসা হোক না কেন, তাওয়াং যেতে হলে এই পথ পার করতেই হবে। এই জায়গাটি ভারত চীন যুদ্ধের সঙ্গেও জড়িয়ে আছে। এইখানে লেখা আছে সেলাপাসের হাইটটা ওয়েলকাম টু সেলা, 13,700 ফুট উচ্চতা। এত উচ্চতায় অনেকেরই শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা বমি বমি ভাব হতে পারে। তাই এখানে বেশি দৌড়ঝাঁপ না করে ধীরে সুস্থে চলাই ভালো। পাশেই রয়েছে অপূর্ব সুন্দর সেলা লেক। মনপা সম্প্রদায়ের কাছে এই লেকটি অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই লেকের নামকরণের পেছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। ভারত চীন যুদ্ধের সময় সেলা নামের একটি মনপা মেয়ের আত্মত্যাগের কাহিনী এর সঙ্গে জড়িয়ে আছে বলে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়। তার সেই ত্যাগের স্মৃতিতেই এই লেকের নামকরণ। তাই এই জায়গাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং একদিকে স্বাধীনতার আত্মত্যাগ আর অন্যদিকে পবিত্রতা, এই দুইয়ের এক অসাধারণ মেলবন্ধন। শীতকালে এই লেক সম্পূর্ণ বরফে ঢেকে যায়। তাপমাত্রা নেমে যেতে পারে -10 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে, আর চারপাশের রাস্তা বরফে ঢেকে গিয়ে চলাচলের জন্য প্রায় অযোগ্যই হয়ে পড়ে। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর দূর পর্যন্ত রঙিন প্রার্থনার পতাকা উঠছে। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। পর্যটকদের গাড়ি থেমে থাকে, সবাই এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ব্যস্ত। সত্যি কথা বলতে কি, এই অসাধারণ দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি এখানে শুধু সৌন্দর্য ছড়ায়নি, এখানে ইতিহাস, আত্মত্যাগ আর বিশ্বাস একসাথে মিশে আছে। এটা শুধু একটা জায়গা নয়, বরং একটা অনুভূতি। হয়তো এই কারণে এই পথটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্যই নয়, এই পথটা নিজেই একটা গল্প। এরপর আমরা রওনা দিলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যাওয়ার পথে আগের থেকে আরও সুন্দর পাহাড়ি দৃশ্য চোখে পড়ে। সেলা লেক থেকে সৃষ্টি হয়েছে একটি নদী, নাম নুরানাং নদী। রাস্তায় চলার সময় বাঁ দিকে গাড়ি থেকেই সেই নদীকে দেখা যায়। পাশে বিশাল পাহাড় আর তার সঙ্গে মেঘের এক অপূর্ব মেলবন্ধন। দৃশ্যটা যেন ছবির মতো। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একবার গাড়ি থেকে নামলাম। নেমে দাঁড়িয়ে চারপাশটা একটু ভালো করে দেখলাম। এরপর আবার যাত্রা শুরু। আঁকা বাঁকা বাঁক পেরিয়ে গাড়ি এবার নিচের দিকে নামতে শুরু করলো। মানে প্রায় 13,700 ফুট উচ্চতা থেকে ধীরে ধীরে নামা শুরু। এর আগে অনেক পাহাড়ের দৃশ্য দেখেছি, কিন্তু তাওয়াংয়ে প্রবেশ করার পর সেই দৃশ্য যেন আরও অন্যরকম, আরও গভীর, আরও মুগ্ধকর। তবে এই সৌন্দর্যের মাঝেও এক অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় এই পাহাড় পর্বতের নীরবতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে ইতিহাসের ভার। আকাশে বাতাসে যেন আজও ভেসে আসে ভারত চীন যুদ্ধের স্মৃতি। 1962 সালে এই তাওয়াং অঞ্চলে চীনা বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়েছিল, আর এই পথেই লেখা হয়েছিল এক অমর সাহসিকতার গল্প, যার সঙ্গে জড়িয়ে আছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ইতিহাস। প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে যাব সেই জায়গায়
যেখানে পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী নয়, বরং এক বীর সৈনিকের অমর আত্মত্যাগের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখানে পা রাখতেই যেন চারপাশের পরিবেশটা বদলে যায়। শান্ত পাহাড়, ঠান্ডা হাওয়া, কিন্তু তার মধ্যেই এক অদ্ভুত গম্ভীরতা, এক নীরব শ্রদ্ধার আবহ। এই মেমোরিয়ালটি উৎসর্গ করা হয়েছে যশবন্ত সিং রাওয়াতকে, যিনি ভারত চীন যুদ্ধের সময় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ভেতরে ঢুকেই দেখা যায় সুন্দরভাবে সাজানো পুরো কমপ্লেক্স, ডেমনস্ট্রেশন এরিয়া, হেলিপ্যাড, স্মৃতিস্থল, ওল্ড বাংকার, মডার্ন কমব্যাট পোস্ট, ভিউইং গ্যালারি, চাইনিজ গ্রেভইয়ার্ড এবং মেমোরিয়াল গ্যালারি সবকিছুই এখানে রয়েছে। প্রথমেই আমরা গেলাম সেই ঘরে যেখানে সংরক্ষিত আছে যশবন্ত সিং রাওয়াতের ব্যবহৃত জিনিসপত্র। ঘরটা যেন ইতিহাসকে একদম কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। এখানে রয়েছে তার ব্যবহৃত স্টেন মেশিন গান MKV, ব্যাটেল অব নুনারাং 1962, সেই সময়কার টেলিফোন, ম্যাপ, আইকার্ড চেন, ক্যাপ সবকিছুই খুব যত্ন করে রাখা হয়েছে। দেওয়ালে লেখা রয়েছে তার পরিচয়, তার বীরত্বের স্বীকৃতি এবং ব্যাটেল অব নুনারাং নভেম্বর 1962 এর উল্লেখ। চারপাশে শহীদ সেনাদের ছবি, যা এই জায়গাটার আবেগকে আরও গভীর করে তোলে। এরপর আমরা গেলাম আর একটি ঘরে, যেখানে একটি ছোট্ট কাঁচের ঘরের মধ্যে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের একটি আবক্ষ মূর্তি রয়েছে। সেই মূর্তির সামনে দাঁড়িয়ে সত্যি মনে হয় তিনি যেন আজও এখানে আছেন, এই সীমান্ত পাহারা দিচ্ছেন। এরপর আমরা ঘুরে দেখলাম হেলিপ্যাড, যা এই জায়গার কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। পাহাড়ের মধ্যে এমন একটি হেলিপ্যাড থাকা মানেই জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ও উদ্ধার কাজ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায়। সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল ওল্ড বাংকারে ঢোকা। মাটির নিচে তৈরি এই বাংকারের ভিতরে গিয়ে বোঝা যায় কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যুদ্ধ পরিচালনা করা হতো। ভেতরে রয়েছে কোম্পানি কমান্ডারের অফিস, লিভিং এরিয়া, কিচেন ও ডাইনিং স্পেস, অপারেশন রুম, যেখানে বসে যুদ্ধের পরিকল্পনা করা হতো। অপারেশন রুমে একটি বোর্ডে যুদ্ধের দিক নির্দেশনাও আঁকা আছে, আর গ্রাফিক্যালভাবে পুরো যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে, যা চোখের সামনে সেই সময়টাকে জীবন্ত করে তোলে। এই কমব্যাট পোস্টটি যদিও 1980-র দশকে তৈরি, তবু এটি সেনাদের জীবনযাপন এবং যুদ্ধ প্রস্তুতির একটি বাস্তব ধারণা দেয়। এই পুরো জায়গাটা ঘুরে দেখার পর একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়, এটা শুধু একটা মেমোরিয়াল নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রতিটা জিনিস, প্রতিটা দেওয়াল, প্রতিটা নীরবতা একটা গল্প বলে, সাহসের গল্প, আত্মত্যাগের গল্প, আর দেশের প্রতি অদম্য ভালোবাসার গল্প। এটা এক নীরব শ্রদ্ধা এক বীর সৈনিকের প্রতি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখার পর আমরা আবার রওনা দিলাম নুনারাং ফলস দেখার উদ্দেশ্যে, যাকে অনেকেই জাং ফলস নামেও চেনে। যশবন্তগড় থেকে জাং যাওয়ার পথটাও অসাধারণ সুন্দর। পাহাড়ি রোড ট্রিপ মানেই ভালো ভিউ, এটা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এখানে প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে যে পাহাড়ি অনুভূতিটা পাওয়া যায় সেটা সত্যি অন্য লেভেলের। চারিদিকে পেঁচা তুলোর মতো মেঘ, আর তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়া, সব মিলিয়ে এক কথায় অবর্ণনীয়। যখন আমরা যশবন্তগড়ে ছিলাম তখন উচ্চতা ছিল প্রায় 10,000 ফুট। সেখান থেকে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। গন্তব্য জাং, প্রায় 6,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট পাহাড়ি জায়গা। এই জাংয়েই রয়েছে বিখ্যাত নুনারাং ফলস। এই ফলসের নামকরণের পেছনেও রয়েছে ইতিহাস। ভারত চীন যুদ্ধের সময় সেলা ও নুরা নামে দুই মনোভাবের আত্মত্যাগের কাহিনী স্থানীয়ভাবে প্রচলিত। তারা যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিলেন এবং পরবর্তীতে শহীদ হন বলে বিশ্বাস করা হয়। তাদের স্মৃতিকে সম্মান জানিয়ে এই ফলসের নামকরণ করা হয়েছে। এই ফলসের নাম রাখা হয়েছে নুনারাং। প্রকৃতির দিক থেকেও এই ফলসের আলাদা গুরুত্ব আছে। সেলাপাস অঞ্চল থেকে উৎপন্ন নুনারাং নদী এই জলপ্রপাত তৈরি করেছে, যা পরে গিয়ে তাওয়াং রিভারের সঙ্গে মিশে যায়। প্রায় 300 ফুট উচ্চতা থেকে বিশাল জলরাশি পাহাড়ের গা বেয়ে নেমে এসে পাথরের বুকে আছড়ে পড়ছে। অনেক দূর থেকেই এই ফলসকে দেখা যায়, কিন্তু যত কাছে যাওয়া যায় ততই তার বিশালতা আর শক্তি অনুভব করা যায়। উপরে তাকালে দেখা যায় পাহাড়ের চূড়া থেকে সরাসরি নেমে আসছে সেই সাদা জলধারা, আর নিচে এসে পাথরের গায়ে আঘাত করে চারিদিকে ছড়িয়ে পড়ছে। চারপাশে সবুজ পাহাড়, তার মাঝখানে এই দুরন্ত জলপ্রপাত। এক কথায়
প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন। আগেই ফলসের কাছে গাড়ি পৌঁছাতে পারতো না, কিন্তু এখন রাস্তা অনেক উন্নত হয়েছে। প্রায় ফলসের কাছ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়। তবে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ছোট্ট একটা ফিস দিতে হয়, প্রায় 30 টাকা জনপ্রতি। নুরানাং ফলসের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমাদের গন্তব্য এখন তাওয়াং। দূরত্ব প্রায় 32 কিলোমিটার। তবে তার আগে সেরে নিতে হবে দুপুরের লাঞ্চ। সকাল থেকেই প্রায় একটানা পথ চলা। দিরাং থেকে বেরিয়ে হোটেল সামজানাতে ব্রেকফাস্ট আর বৈশাখী ক্যাফেটেরিয়াতে কফি আর কেক ছাড়া তেমন কিছু খাওয়ার সুযোগই হয়নি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই রুটে খুব বেশি খাবারের জায়গা নেই। যশবন্তর ওয়ার মেমোরিয়ালে আর্মি ক্যাফে থাকলেও সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই সময় নষ্ট না করে আমরা রওনা দিয়েছিলাম তাওয়াংয়ের পথে। আসলে জাং ফলস দেখার আগেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, নইলে অনেকটাই দেরি হয়ে যেত। বিকেল প্রায় 3:30 নাগাদ আমরা ঢুকে পড়লাম একটা ছোট্ট পাহাড়ি হোটেলে, হিন্দু হোটেল ফুডিং অ্যান্ড লজিং, যার নুরানাং ওয়াটারফলসের কাছেই অবস্থিত। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাধারণ অথচ আন্তরিক পরিবেশের হোটেল। অল্প সময়ের মধ্যেই কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করা হলো গরম ভাত, সবজি আর সাধারণ পাহাড়ি লাঞ্চ। পাহাড়ি পথে দীর্ঘযাত্রার পর এমন গরম টাটকা খাবারের স্বাদ সত্যি আলাদা। সবচেয়ে ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যেই খাবার ছিল যথেষ্ট ফ্রেশ আর তৃপ্তিকর। লাঞ্চ সেরে আবার আমরা রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে বিকেল 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে, হোটেল জাকসাং। দুরাত থাকার জন্য আমরা হোটেলটি আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। প্রথম দর্শনেই হোটেলটি বেশ ভালো লেগে গেল। হোটেলের নিজস্ব পার্কিং স্পেসে গাড়ি রাখা হলো। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। রিসেপশনে ফটো আইডেন্টিটি প্রুফ সহ প্রয়োজনীয় বেসিক ফর্মালিটিস সম্পন্ন করে রুমের দিকে এগোলাম। প্রথম নজরেই বোঝা গেল হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মতভাবেই সাজানো। সিঁড়ি থেকে শুরু করে ফ্লোর সবকিছুতেই একটা পরিপাট্য আর যত্নের ছাপ স্পষ্ট। হোটেলের পক্ষ থেকে দুজন এসে রুমের বিভিন্ন সুবিধা আমাদের বুঝিয়ে দিলেন। সেই সময় তাওয়াংয়ে যথেষ্ট ঠান্ডা ছিল, তাই রুম হিটারের ব্যবস্থাও চোখে পড়ল। এছাড়া টিভি, আলমারি, চেয়ার, টেবিল সব বেসিক প্রয়োজনীয় জিনিসই ছিল। বাথরুমটাও বেশ সুন্দর এবং পরিপাটি। কোমোড, বেসিন, গিজার সিস্টেম সবকিছুর পাশাপাশি বেসিক অ্যামেনিটিসও দেওয়া ছিল। রুমের মধ্যেই ছিল ফোন কাম হোটেল সার্ভিসের ব্যবস্থা, ফলে প্রয়োজন হলে সহজেই যোগাযোগ করা যায়। রুমটা খুব বড় না হলেও সাজানো ছিল অত্যন্ত সুন্দরভাবে। বেড, বালিশ, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সবকিছুর মধ্যেই ছিল একটা সফিস্টিকেটেড আর আরামদায়ক অনুভূতি। আর সবচেয়ে ভালো লেগেছিল রুমের সঙ্গে থাকা অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে দূরের পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছিল অপূর্বভাবে। এমনকি জানালার পর্দা সরালেও বাইরের পাহাড়ি ভিউ চোখে পড়ে, যা এই থাকার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। সন্ধ্যার দিকে হোটেলের পক্ষ থেকে পরিবেশন করা হলো গরম চা আর পকোড়া। সারাদিনের ক্লান্তির পর সেই মুহূর্তটা সত্যিই বেশ উপভোগ্য ছিল। রাতের ডিনারে ছিল চিকেন কষা ও রুটি। হোটেলের নিজস্ব কিচেন থাকায় পছন্দ মতো খাবার অর্ডার করলেই রুমে পৌঁছে দেওয়া হয়। এছাড়া রুম রেন্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থাও ছিল। পরদিন সকালে ডিম সেদ্ধ, পাউরুটি আর বাটার সহযোগে ব্রেকফাস্ট পরিবেশন করা হয়েছিল। তবে রুম রেন্ট বা বুকিংয়ের ব্যাপারে আগ্রহী হলে হোটেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন, কিংবা অনলাইন বুকিং করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়াই শ্রেয়। হোটেলের অনলাইন বুকিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এই ছিল আমাদের তাওয়াং হোটেল সংক্রান্ত অভিজ্ঞতা। তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আগেই জানিয়ে রাখি, এই পুরো ট্যুর প্ল্যান আমরা নিজেরাই তৈরি করেছিলাম। তবে ট্যুরের গাড়ি বুকিং থেকে শুরু করে রামা ক্যাম্প এবং বোমডিলার হোটেল বুকিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন গুয়াহাটির এক স্থানীয় ট্যুর এজেন্ট সমুদা। সত্যি বলতে তার ব্যবহার আর পরিষেবা আমাদের বেশ ভালো লেগেছিল, তাই এই ভিডিওর মাধ্যমে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি মূলত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ ট্যুর পরিচালনা করে থাকেন। প্রয়োজনে যোগাযোগের জন্য তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে রাখি, বিশেষ করে যারা ভবিষ্যতে অরুণাচল প্রদেশ বা তাওয়াং ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য। তাওয়াংয়ের সবচেয়ে আকর্ষণীয় সাইট সিন ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম হলো বুমলা পাস। তবে একটা বিষয় মনে রাখবেন, বুমলা পাস যেতে হলে স্পেশাল পারমিট প্রয়োজন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে তাওয়াংয়ের লোকাল ভেহিকেল ছাড়া অন্য গাড়ি সাধারণত অ্যালাউ করা হয় না। আমাদের নিজেদের ট্যুর ভেহিকেল থাকলেও সেটি সেখানে যাওয়ার অনুমতি পায়, তাই পারমিট এবং লোকাল ভেহিকেল দুটোর ব্যবস্থাই আগে থেকে করে রাখা খুব জরুরি। এই ব্যাপারে হোটেলের সঙ্গে আগে থেকেই কথা বলে রাখলে সুবিধা হয়। অনেক ক্ষেত্রেই হোটেল কর্তৃপক্ষ পারমিটের কাজ এবং গাড়ির ব্যবস্থা করে দিতে সাহায্য করেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই ট্যুরের গাড়ি ভাড়া
তুলনামূলকভাবে বেশ কস্টলি, প্রায় 4.5 থেকে 5,000 টাকা পর্যন্ত ধরে রাখাই ভালো। তবে পাহাড়ি রাস্তা, সীমান্তবর্তী অঞ্চল আর খারাপ আবহাওয়ার কথা ভাবলে বিষয়টা অনেকটা স্বাভাবিক বলেই মনে হয়। সারাদিনের দীর্ঘ যাত্রা, পাহাড়ি রাস্তার ক্লান্তি আর একের পর এক নতুন অভিজ্ঞতার পর ধীরে ধীরে নেমে এলো তাওয়াংয়ের ঠান্ডা সন্ধ্যা। আর আমরাও প্রস্তুতি নিতে শুরু করলাম পরের দিনের সবচেয়ে প্রতীক্ষিত অভিযানের জন্য। কারণ আগামী পর্বে আমরা ঘুরে দেখব বুংলা পাস, মাধুরী লেক আর সঙ্গে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট বুকিং এবং লোকাল কালচারাল শো তথা ইয়োক ড্যান্সের টিকিট বুকিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য, যা ভবিষ্যতের অরুণাচল ট্যুর প্ল্যান করতে আপনাদের কাজে আসবে। भारतीय सेना ने अद्वितीय स्पीड का प्रदर्शन किया। तवांग, बुंगला, सेला। ভিডিওটি যদি সামান্য ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ, ভালো থাকুন।